Dr. Danda. Thank you, Professor Alakendra Ghosh, President IRA. আজকে আমার জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট, কারণ আমি আজকে একজন রিয়েল জায়েন্টের সামনে কথা বলছি, যিনি ভাস্কর দা। ভাস্কর দাকে আমি যখন ফার্স্ট ইয়ারে এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, ভাস্কর দা তখন ইন্টার্নশিপে ঢুকেছেন ফাইনাল ইয়ার শেষ করে। আর ভাস্কর দা ইজ এ very very tall giant in large vessel vasculitis. আর অভ্র একজন খুব প্রলিফিক স্পিকার। আর আতিকুল তো হচ্ছে বাংলাদেশের রোমাটোলজি মহানায়ক। আতিকুল আমার গুড ফ্রেন্ড, আমরা অনেক কিছু শেয়ার করি, আমাদের থিঙ্কিং, আমাদের অ্যাপ্রোচ। আর অলকেন্দু এখন কারেন্টলি আইআর এর প্রেসিডেন্ট, এবং উনি খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছেন ভাস্কুলাইটিসটা কেন জানা দরকার। কারণ রুমাটোলজিতে জেনারেলি আগে ভাবা হতো যে খুব এটা কোল্ড স্পেশালিটি, কিন্তু আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলিতে কিন্তু রুমাটোলজিতে অনেক অটোইমিউন ডিজিজ রয়েছে, যেগুলো লাইফ থ্রেটনিং হতে পারে। আর ভাস্কুলাইটিস এর যে গ্রুপ অফ ডিসঅর্ডার্স আছে, এরাও খুব ডেঞ্জারাস হতে পারে। তো আমি এখন সেভাবে আপনাদের কাছে বলবো কিভাবে ভাস্কুলাইটিস প্রেজেন্ট করে এবং কিভাবে আমরা ওদের সাসপেক্ট করব, অ্যাপ্রোচ করবো, এটা ব্রড ওভারভিউ। তো ভাস্কুলাইটিস কথাটার মানে তো হচ্ছে যে ব্লাড ভেসেলের মধ্যে ইনফ্লামেশন আর তাতে নেক্রোসিস। নেক্রোসিস কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা যদি কনফার্ম হতে হয় বা হিস্টোপ্যাথোলজিতে নেক্রোসিস থাকতে হবে, এবং তার এফেক্ট হিসাবে ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয়ে যাবে, যাতে মেজর অর্গানের ফাংশন এফেক্টেড হবে। সো যদি ওভারভিউ অফ প্যাথোজেনেসিস বলা হয়, এই পিকচারটায় দিয়ে বোঝা যেতে পারে যে ভাস্কুলাইটিস শুধু ভেসেল ওয়ালের ইনফ্লামেশন হয় না, তার মধ্যে নানা রকম টাইপস আছে। সেটা নিউট্রোফিলিক হতে পারে, লিম্ফোসাইটিক হতে পারে, উইথ গ্রানুলোমা বা উইদাউট গ্রানুলোমা হতে পারে। এই পিকচারটা আমরা প্যাথোলজিতে পড়েছি এমবিবিএস এ, ডলর, রুবর, টিউমার, ক্যালর এন্ড লস অফ ফাংশন, মানে পেইন, রেডনেস, সোয়েলিং, হিট আর ফাংশনাল লস, এইগুলো ইনফ্লামেশনের বেসিস। আর এই যে কার্টুনটা আছে, এতে দেখা যাবে যে নর্মালি আমাদের ব্লাড ভেসেলের ভেতরে যে নিউট্রোফিল বা মনোনিউক্লিয়ার সেলস গুলো খুব স্মুথলি চলে, এবং ওরা এর গায়ে এন্ডোথেলিয়াল সারফেসের গায়ে আটকে যায় না, ওরা বেরিয়ে যায় না, ওখানে স্মুথলি ফ্লো করে নর্মাল কন্ডিশনসে। কিন্তু কখনো কখনো এদের গায়ে যে কতগুলো ইনফ্লামেশনের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের রিসেপ্টর থাকে বা অ্যাডিশন মলিকিউল থাকে, সেগুলো আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, যেমন অটোইমিউন ডিজিজ হোক, ইনফেকশন বা অন্যান্য কারণে হোক, সেগুলো আপ রেগুলেট হয়ে যায়। আর সেটা যখন হয়, তখন কি হয়, এই যে সেম সেলগুলো যেগুলো নর্মালি স্মুথলি যাচ্ছিল ভেতর দিয়ে, ওরা করে কি ইনফ্লামেশনের জন্য এই রিসেপ্টর অফ অ্যাডিশন মলিকিউলগুলো আপরেগুলেট হওয়ার জন্য টাইট জাংশনে গ্যাপ হয়ে যায়, নিউট্রোফিল বা অন্যান্য ইনফ্লামেটরি সেলগুলো বেরিয়ে আসে, এবং ওখানে ওরা ডিগ্রানুলেট হয়ে তার থেকে যে প্রোডাক্টসগুলো আসে, সেই প্রোডাক্টসগুলো দিয়ে লোকাল টিস্যু ড্যামেজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনস বা নানা রকমের ছোট ছোট কিমোকাইন যেগুলো রিলিজ হয়ে টিস্যু ড্যামেজ করে। তো এটা একটা ব্রড ওভারভিউ। আর এটাই হওয়ার কারণ হচ্ছে যে এই যে সারফেসের যে রিসেপ্টর গুলো আছে, নর্মালি যেগুলো ডাউন রেগুলেটেড থাকে, সেগুলো যদি আপ রেগুলেট হয়ে যায়, মানে বেশি অ্যাক্টিভেট হয়ে যায় কোনো কারণে, বললাম আপনাকে যে কখনো অটোইমিউন ডিজিজে, কখনো ইনফেকশনে, তখন সেগুলো এর মধ্যে গিয়ে তখন ডব্লিউবিসির গায়ে যে অ্যাডিশন মলিকিউলের থাকে, সেগুলো রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয়ে যায় ঠিক জায়গায়, এবং তখন কি হয়, ওরা টাইটলি আটকে যায়, এবং ওরা তখন অত ফাস্ট যায় না, এবং স্লোলি ওরা ওর গায়ে লেগে তারপর আস্তে আস্তে গ্যাপ দিয়ে বেরিয়ে চলে যায়। তো এই পিকচারটা দিয়ে একটা ওভারভিউ অফ ইনফ্লামেশন, এটা শুধু ভাস্কুলাইটিস নয়, যে কোনো ইনফ্লামেশনে এই ধরনের পদ্ধতিটা হয়। তো এই পিকচারটা একটা খুব ফেমাস ওল্ড পিকচার, যেখানে যে কোনো ইনফ্লামেশনে এন্ডোথেলিয়াল সারফেস আছে আর ভেতরে লিউকোসাইটস আছে। তো এ কি হয় যে এর গায়ে সিলেক্টিন আর ইন্টিগ্রিন যেগুলো থাকে, এরা সবাই রেসিপ্রোকালি কানেক্টেড। ওগুলো যখন আপরেগুলেট হয় নানা কারণে, অ্যাক্টিভেট হয়ে গেলে
তখন কি হয়, মানে ফ্লোটা তখন তখন ডব্লিউবিসি গুলো ক্যাপচার্ড হয়ে যায় এন্ডোথেলিয়াল সারফেসে, ওরা স্লোলি রোল করে এবং তারপরে খুব টাইটলি অ্যাডিয়ার্ড হয়ে যায়, তারপরে ট্রান্স মাইগ্রেট করে ওদের ওদের টিস্যুতে ওদের প্রোডাক্টস গুলো রিলিজ করে টিস্যু ড্যামেজ করে। তো এটা একটা ওভারভিউ অফ ইনফ্লামেশন, শুধু ভাস্কুলাইটিস নয়। সো ভাস্কুলাইটিস, এই যে বললাম আপনাকে নেক্রোসিস, এই দেখুন এখানে তিনটে লেয়ার অফ ভেসেলের মধ্যে, সবেতে ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া, সবেতে ইনফ্ল্যামেটরি সেলস হচ্ছে, সেখানে ডিসকন্টিনিউশন হয়ে যাচ্ছে, অল দ্য থ্রি লেয়ারে এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং ওখানে নেক্রোসিস হয়েছে। তার জন্য এটা একদম খুব ক্যারেক্টারিস্টিক পিকচার অফ এনি ভাস্কুলাইটিক ভেসেল। ভাস্কুলাইটিসের ক্লাসিফিকেশনে লার্জ, মিডিয়াম ভেসেল আর স্মল ভেসেল আপনারা সবাই জানেন। এই লার্জ, মিডিয়াম, স্মলটা কিন্তু আবার এক্সাক্ট ডায়ামিটার দিয়ে ডিসাইড হয় না। অ্যাওর্টা অ্যান্ড ইটস মেইন ব্রাঞ্চেস এট অরিজিন লার্জ ভেসেল, আর অরিজিনের পরে টিল ইট লুজেস দ্য মাসল কোট অন দ্য ওয়াল, তার গায়ে যে মাসল কোট গুলো থাকে সেটা যখন লস হয়ে যায় তারপর ওটা স্মল ভেসেল হয়ে যায়। আর যতক্ষণ না মাসল কোটটা রয়েছে তার ওয়ালে বিয়ন্ড, মানে অরিজিন অ্যাওর্টার পরে, যেখান থেকে অরিজিনের পরে, সেটা তখন মিডিয়াম ভেসেল হয়। তো ব্রডলি এটাই হচ্ছে। তো লার্জ ভেসেল হচ্ছে অ্যাওর্টা আর মেইন ব্রাঞ্চেস আর অ্যানালগাস ভেইনস, মিডিয়াম ভেসেল হচ্ছে মেইন ভিসেরাল আর্টারিজ এন্ড ভেইনস এন্ড देयर মেইন ব্রাঞ্চেস, এন্ড স্মল ভেসেল হচ্ছে ইন্ট্রাপ্যারেনকাইমাল আর্টারিজ, আর্টেরিওলস, ক্যাপিলারিজ, ভেনিউলস, ভেইনস। সো বেসিক্যালি এটা মনে রাখতে হবে, অ্যাওর্টা অন ইটস মেইন ব্রাঞ্চেস, লার্জ ভেসেল, beyond that medium vessel till it loses, ওর মাসল কোট হারিয়ে গেল, যেখানে মাসল কোট আর নেই তার গায়ে, তখন সেটা স্মল ভেসেল হয়ে গেল। তো সেই হিসাবে লার্জ ভেসেলের আমি একটা ওভার সিম্পলিফাইড ক্লাসিফিকেশন, আমি অ্যাকচুয়াল ক্লাসিফিকেশনে পরে আসছি। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস আবার দু রকমের হয়। অ্যাঙ্কা পজিটিভ, আজকে ডক্টর অভ্র বলবেন সেটা, অ্যাঙ্কা পজিটিভ ভাস্কুলাইটিস কিরকম হয়, ওটা খুব সিরিয়াস ভাস্কুলাইটিস, লাইফ থ্রেটনিং হতে পারে। আর অ্যাঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস জেনারেলি ওরা খুব মাইল্ড হয়, আর ওভারল্যাপস হতে পারে, লার্জের সঙ্গে মিডিয়াম বা মিডিয়ামের সঙ্গে স্মল, এগুলো হতে পারে, বা অল থ্রি খুব রেয়ারলি হয়। আর কিছু কিছু ভাস্কুলাইটিস যেগুলো ক্লাসিফাই করা খুব ডিফিকাল্ট ছিল এতদিন, এখন সেগুলো একটু বেটার ক্লাসিফাইড হচ্ছে। তো লার্জ ভেসেল ভাস্কুলাইটিস হলো, লার্জ ভেসেল আপনাকে বললাম অলরেডি, অ্যাওর্টা এন্ড ইটস মেইন ব্রাঞ্চেস এট অরিজিন, মিডিয়াম ভেসেল বিয়ন্ড দ্য মেইন অরিজিন ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা, যখন মাসল কোট হারিয়ে যাওয়া অবধি ওটা মিডিয়াম ভেসেল থেকে যায়, যখন তার আর্টারি গায়ে মাসল কোটটা চলে যায় তখন ওটা স্মল ভেসেল হয়ে যায়। তো এই পিকচারটা ওল্ড ক্লাসিফিকেশন অফ চ্যাপেলিয়াল ক্লাসিফিকেশন ছিল, যেখানে লার্জ ভেসেলের এটা লার্জলি একই রকম রয়েছে, কিছু চেঞ্জেস হয়েছে, আমি আসছি তাতে। তো জায়েন্ট সেল আর্থ্রাইটিস, যেটা ভাস্কর দা ইজ আ জায়েন্ট অফ জায়েন্ট সেল আর্থ্রাইটিস, উনি আপনাকে বলবেন আরো। আর টাকায়াশো আর্থ্রাইটিসকে ক্লাসিক্যালি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস বলে। ক্লাসিক পলিআর্থ্রাইটিস নোডোসা আর কাওয়াসাকি ডিজিজ চিলড্রেনে হয়, সেটা হলো টিপিক্যাল মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। আর এগুলো হচ্ছে যেগুলো নাম এখন চেঞ্জ হয়ে গেছে, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস তাই আছে, ভেজনাসকে এখন বলে জিপিএ, আর চুটস রসকে বলে ইজিপিএ। সেগুলো প্রিডমিনেন্টলি স্মল ভেসেল, কিন্তু ওদের মধ্যে মিডিয়াম ভেসেলও ইনভলভ থাকে। আর একেবারে স্মল ভেসেল উইদাউট, এগুলো অ্যাঙ্কা ভাস্কুলাইটিস। আর এইচএসপি, যার নাম এখন আইজিএ ভাস্কুলাইটিস হয়ে গেছে, এসেনশিয়াল ক্রায়োগ্লোবুলিনেমিয়া, অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি ভাস্কুলাইটিস, এগুলো সব পিওর স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এই নামগুলো কেন চেঞ্জ হলো সেটার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। এরা সবাই হিটলারের সঙ্গে কাজ করেছে, তাই ওদের জানি না ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওরা তার বদনাম হয়েছে, এখন ওদের নাম সরিয়ে দেওয়া হয়েছে, এখন তাই ওদের নামটা পাল্টে গেছে। তো সেম পিকচারটাই বলছে যে ডিস্ট্রিবিউশন লার্জ আর্টারি, টাকায়াশো আর জায়ান্ট সেলে জেনারেলি ওটাখানে রেস্ট্রিক্টেড থাকে, মিডিয়াম আর স্মল অলমোস্ট বলতে গেলে হয় না ইনভলভমেন্ট। পলিআর্থ্রাইটিস এন্ড কাওয়াসাকিতে মিডিয়াম এবং স্মল দুটোই হতে পারে। আর যে অ্যাঙ্কা ভাস্কুলাইটিস গুলোতে ওটাতে একদম স্মল আর্টেরিওল থেকে নিয়ে স্মল আর্টারি থেকে মিডিয়াম আর্টারিওল ইনভলভ হতে পারে। আর একেবারে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, যেরকম বললাম ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস, এইচএসপি, যেগুলোকে এখন আইজিএ ভাস্কুলাইটিস বলে, এরা সবাই একদম স্মল ভেসেলের মধ্যেই রেস্ট্রিক্টেড থাকে। তো এই পিকচারটাই আবার এখানে দেখানো হচ্ছে, এটা রিপিটিশন, জাস্ট আপনাদের চোখে পড়ার জন্য যে এতটা ডিস্ট্রিবিউশন স্মল ভেসেলের, এতটা মিডিয়াম ভেসেলের, এতটা লার্জ ভেসেলের, মানে ইট শোজ দ্যাট এদের
একটু ওভারল্যাপ হয় এদিক সেদিক। তো লার্জ ভেসেল ভাস্কুলাইটিস ক্লাসিক্যালি টাকায়াসু জিসিএ, মিডিয়াম ভেসেল বললাম কাওয়াসাকি আর ক্লাসিক পেন, আর স্মল ভেসেল অ্যাঙ্কা পজিটিভ গুলো আপনাকে বললাম জিপিএ, ইজিপিএ আর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, আর অ্যাঙ্কা নেগেটিভ বললাম এইচএসপি বা আইজিএ ভাস্কুলাইটিস, আর অন্যান্য যত ড্রাগ অ্যাসোসিয়েটেড ইনফেকশন অ্যাসোসিয়েটেড এগুলো। তো অ্যাঙ্কা পজিটিভ ভাস্কুলাইটিস গুলো বললাম, ভেজিনাসের নাম এখন জিপিএ হয়ে গেছে, আর গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জাইটিস, জোক্সটসের নাম ইজিপিএ হয়ে গেছে, ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জাইটিস, আর এমপিএ মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এটাও খুব ভয়ানক ভাস্কুলাইটিস হতে পারে, ডক্টর অভ্র বলবেন আজকে। আর অ্যাঙ্কা নেগেটিভ আইজিএ ভাস্কুলাইটিস, যেটা আগে ছিল এইচএসপি, আর রুমাটয়েড, লুপাস, শোগ্রেন, ক্রায়োগ্লোবুলিনের সঙ্গে যে ভাস্কুলাইটিস হয় সেগুলো, অথবা ড্রাগস এবং ইনফেকশন যেমন হেপাটাইটিস বিসির সঙ্গে স্মল ভেসেল অ্যাঙ্কা নেগেটিভ ভাস্কুলাইটিস হয়, কখনো কখনো মিডিয়াম ভেসেলও হয়। কিছু কিছু ভাস্কুলাইটিস ডিফিকাল্ট ক্লাসিফিকেশন, বেশেড সিনড্রোম, যেখানে লার্জ, মিডিয়াম, স্মল আর্টারি, ভেইন সব ইনভলভ হয় বেশেড সিনড্রোম। পলিঅ্যাঞ্জাইটিস ওভারল্যাপ সিনড্রোম একটা ভেগ অ্যান্টাইটি, যেখানে টাকাইসুর মতো ডিজিজ থাকে, আবার তাতে মিডিয়াম ভেসেল ইনভলভমেন্টও হয়, পলিআর্টাইটিসের মতো হয়। তো পলিঅ্যাঞ্জাইটিস ওভারল্যাপটা খুব রেয়ার, ওটা মানে একরকম বলতে পারেন যে টাকাইসু প্লাস ক্লাসিক প্যান। আর যেগুলো আনক্লাসিফাইবল যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, আমরা জানি এরা থ্রম্বোটিক ডিসঅর্ডার, কিন্তু কখনো কখনো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কিন্তু ভাস্কুলাইটিসও হয়। তো সেগুলো কিন্তু খুব ডিফিকাল্ট টু ক্লাসিফাই। বার্জাস ডিজিজ আপনি জানেন, যেটা বিড়ি স্মোকারদের হতো, যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ওটা কিন্তু একটা কম্বিনেশন অফ থ্রম্বোসিস এন্ড ভাস্কুলাইটিস ও বার্জাস ডিজিজ। আর প্যানিকুলাইটিস, প্রাইমারি অ্যানজাইটিস অফ সিএনএস, এগুলো কখনো কখনো খুব ডিফিকাল্ট টু লেভেল। তো এইসবগুলিকে দূর করার জন্য নতুন ক্লাসিফিকেশন হয়েছে 2012-তে, আবার চ্যাপেল হিল ক্লাসিফিকেশন, সেম পিকচারটাই আছে কিন্তু কিছু নাম পাল্টে গেছে। দেখতে পাচ্ছেন আপনি যে এখানে এবারে কিছু নতুন নতুন ডিজিজ হয়েছে, ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস হয়ে গেছে, ক্রায়োগ্লোবুলিনেমিয়া, আইজিএ, অ্যান্টি সি1q ভাস্কুলাইটিস, যেগুলো আর্টিকারিয়াল ভাস্কুলাইটিস বলতাম আগে আমরা। আর অ্যাঙ্কা পজিটিভ গুলোর মধ্যে বললাম আপনাকে জিপিএ, জিপিএ আর এনপিএ। আর এইটা পুরো পিকচারটা। এখানে একটা কথা বলবো, লার্জ, মিডিয়াম, স্মল সে মোটামুটি একই রকম। বেশেড স্কার কোগান সিনড্রোম, যাকে ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস আর ডেফনেস হয়, এটাকে ভেরিয়েবল ভেসেল ভাস্কুলাইটিসে ক্লাসিফাই করা হয়েছে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাস্কুলাইটিস প্রাইমারি যেটা, সেটাকে সিঙ্গেল অর্গান ভাস্কুলাইটিসে ক্লাসিফাই করা হয়েছে। আর ভাস্কুলাইটিস সিস্টেমিক ডিজিজেস মধ্যে একটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখুন এখানে, আপনাদের সবার নজর কাটতে চাই, নজর কেড়ে নিতে চাই এতে, সেটা হচ্ছে সার্কয়েড ভাস্কুলাইটিস। সার্কয়েড, আমরা যখন স্টুডেন্ট ছিলাম বলতো সার্কয়েডে কখনো ভাস্কুলাইটিস হয় না, কিন্তু এখন সার্কয়েডও ভাস্কুলাইটিসের মধ্যে পড়ছে। আর এছাড়া যেগুলো প্রবেবল ইটিওলজি ইনফেকশন আপনাকে বললাম, হেপাটাইটিস বি, সি, সিফিলিস বা ড্রাগস আছে, ড্রাগ রিলেটেড, তারপরে আপনার ক্যান্সার অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস এটসেট্রা। দেখুন তাহলে 1994-এ চ্যাপেল হিল কনসেনসাস ক্লাসিফিকেশন চেঞ্জ হয়ে গেল 2012-এর চ্যাপেল হিল কনসেনসাস ক্লাসিফিকেশন। আর মধ্যখানে অবশ্য ডক্টর ফাউচি, যে একদম ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প আর কোভিড-19 ওয়ার্ল্ড ফেমাস আরো করে দিয়েছেন, হি ইজ এ বিগ সায়েন্টিস্ট, তো উনি একবার ক্লাসিফাই করেছিলেন, ওনার অবদান এই ভাস্কুলাইটিসে বিরাট ক্লাসিফিকেশন। তো এখন আরেকটা নতুন ক্লাসিফিকেশন আসছে, এসিআর ইউলার ডিসিভাস, ওটা আসবে তাড়াতাড়ি। সো কি করে ভাস্কুলাইটিস প্রেজেন্ট করে, আপনারা যদি ইন্টার্নিস্ট হন জেনারেল মেডিসিন, কি করে ভাস্কুলাইটিস প্রেজেন্ট করে? ভাস্কুলাইটিসের প্রেজেন্টেশন জানতে হলে তার অ্যাকচুয়াল এফেক্ট গুলো জানতে হবে। একটা হলো হ্যামারেজ হতে পারে, একটা হলো অ্যানিউরিজম হতে পারে, একটা হলো ইস্কিমিয়া হতে পারে যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, একটা ইনফ্লামেশনের এফেক্টে সিস্টেমিক ফিচার, আপনাকে ওই পিকচারটা দেখালাম, ডলর, রুবর, টিউমার, ক্যালর, লস অফ ফাংশন। আর ভাস্কুলাইটিস কজেস সিমটমস এন্ড সাইন্স থ্রু দিস থ্রি মেকানিজমস, এটা আপনাকে মনে রাখতে হবে। আর পেরিভাস্কুলাইটিস কিন্তু অ্যাকচুয়ালি ভাস্কুলাইটিস না। অনেকদিন আগে পলিআর্টারাইটিস নোডোসকে পেরিআর্টারাইটিস নোডোসা বলতো, সেটা চলে গেছে। পেরিভাস্কুলাইটিস ইজ নট ভাস্কুলাইটিস। এবারে কমন ক্লু কি হবে মেডিসিনে? আপনি যখন জেনারেল মেডিসিনে দেখছেন পেশেন্ট বা জেনারেল প্র্যাকটিসে, কি করে ভাস্কুলাইটিস সাসপেক্ট করবেন? দিস আর নট কমন ডিজিজেস, এগুলো আপনার রিয়েল লাইফ প্র্যাকটিসে কম হবে, রেয়ার হবে, কিন্তু জানা দরকার, কারণ এটা লাইফ থ্রেটনিং হতে পারে। প্রথম হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি প্রসেস। যখন দেখছেন যে একটা পাইরেক্সি অফ আননোন অরিজিন হচ্ছে, মাল্টি সিস্টেম ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে যেগুলো ইনফ্লামেটরি কিন্তু কোনো ইনফেকশন প্রমাণ হচ্ছে না, আর কিছু আনএক্সপ্লেইনড কনস্টিটিউশনাল সিমটমস যেমন ওয়েট লস হচ্ছে,
without any malignancy, without tuberculosis, এবং without any other obvious cause. আর ইস্কেমিক সাইন যেমন ডিজিটাল গ্যাংগ্রিন হলো বা সিএনএস ফিচার্স হলো বা বাউল ইস্কেমিয়া হয়ে ব্লিডিং, হিমাটোজিজিয়া হলো বা আই সিমটম হলো, সেগুলো যখন হলো তখন এই সিমটমগুলো যখন হয় তখন আবার সেগুলো আপনাকে ভাবতে হবে চোখে, স্কিনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা ডিজিটে। এবারে স্কিন লিশনের ভাস্কুলাইটিস অনেক রকমের হয়, এই কটা আপনাদের জানতে হবে। আমি কিছু পিকচারও দেখাবো। পালপেবল পারপুরা আপনারা জানেন যে পারপুরা আমরা জানি থ্রম্বোসাইটোপেনিক পারপুরা ফ্ল্যাট হয় জেনারেলি, কিন্তু এটা সবসময় সত্যি নয়। খুব এক্সেসিভ ব্লিডিং হলে স্কিনে ওটা পালপেবল হতে পারে, কিন্তু জেনারেলি পালপেবল পারপুরা মানে হলো ওটা লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস হওয়ার খুব চান্স। লিভেডো রেটিকুলারিস, লেসি রেটিকুলার প্যাটার্ন, যেটা জেনারেলি কাফে হয়, কখনো কখনো হাতে ফোরামে হয়। লেসি রেটিকুলার ভিজিবল প্রমিনেন্ট ভেন, ডিপ ডার্মাল ভেসেল গুলো প্রমিনেন্ট হয়ে যায়, তার জন্য হয়। সাবকিউটেনিয়াস নডিউলস, যার কোনো এক্সপ্লেনেশন নেই, যারা খুব সাবএকিউট বা একিউটলি এসছে। পাঞ্চড আউট আলসার্স, ডিজিটাল ইনফেকশন, ফিঙ্গার টিপ বা টো টিপ গ্যাংগ্রিন অথবা নেইল ফোল্ড ইনফাক্ট, স্প্লিন্টার হ্যামারেজেস আমরা জানি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, কিন্তু স্প্লিন্টার হ্যামারেজ কিন্তু এখানেও হয়। আর হ্যামারেজিক ম্যাকিউলস, আপনাকে কিছু পিকচার দেখাবো। আর আর্টিকেরিয়া যখনই মোর দ্যান 24 আওয়ার্স লাস্ট করবে, আপনাকে ভাস্কুলাইটিস আর ম্যালিগন্যান্সি ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। তো আর্টিকেরিয়া সাধারণত খুব কমন, আমরা আমবাত বলে বাঙালিরা বলে গ্রাম দেশে, সেটা আর্টিকেরিয়া যদি পারসিস্ট করে মোর দ্যান 24 আওয়ার্স, উই হ্যাভ টু থিঙ্ক অফ ভাস্কুলাইটিস অলসো। সেই দেখুন এখানে পালপেবল পারপুরা একটু হিলিং হয়ে যাচ্ছে এগুলো। এখানে দেখুন নেইল ফোল্ড ইনফেকশনস, এখানে দেখুন কিছু স্প্লিন্টার হ্যামারেজেস আছে, কিছু নেইল ফোল্ড ইনফ্যাক্টও আছে। এখানে দেখুন ব্লিস্টার হয়ে গেছিল, হ্যামারেজিক ম্যাকিউলস, ভাস্কুলাইটিক লিশনস, এগুলো হিলিং ভাস্কুলাইটিক লিশনস অফ পালপেবল পারপুরা। এইগুলো হচ্ছে প্যানিকুলাইটিস বা এগুলো ইরাথিমা। প্যানিকুলাইটিস দু রকমের হয়, পেইনফুল টাইট, নডুলার ফিলিং, ওয়ার্ম হয়, হট হয়, খুব পেইনফুল হয়। এগুলো ইরাথিমা নোডোসাম হতে পারে বা নন ইরাথিমা নোডোসাম, সেপ্টেড বা নন সেপ্টেড, বায়োপসিতে বলতে পারে। দেখে আপনি প্যানিকুলাইটিস বলতে পারেন, ইরিথেমা নোডোসাম বলতে পারেন, কিন্তু ইরিথেমা নোডোসাম বলতে গেলে আপনাকে বায়োপসি করে প্রমাণ করতে হবে ওটা সেপ্টেড প্যানিকুলাইটিস। আর নন সেপ্টেড হলে জাস্ট এমনি প্যানিকুলাইটিস বলে। আর প্যানিকুলাইটিস সঙ্গে ফ্যাট নেক্রোসিস এবং ভাস্কুলাইটিস দুটোই থাকলে তবেই গিয়ে আপনি ভাস্কুলাইটিস বলবেন। এটা আরেকটা প্যানিকুলাইটিস, এখানে দেখতে পাচ্ছেন লাল লাল, এখানে ওঠা এবং টেন্ডার হয় এগুলো। এই যে পিকচারটা দেখছেন, আগে আমরা যখন ট্রেনিং করেছি অনেক বছর আগে, তখন এগুলোকে ইনফ্যান্টাইল প্যান বলতো বা জুভেনাইল প্যান বলতো, এরকম গ্যাংগ্রিন ছোট বাচ্চা শিশু হয়ে গেছে। কিন্তু দেখা গেল পরে সেগুলো আসলে বেশিরভাগই কাওয়াসাকি ডিজিজ থেকে হয়। আর কখনো জেনেটিক্যালি বেসড থ্রম্বোফ্লিভিয়া, যেমন ফ্যাক্টর 5 লাইডেন মিউটেশন, এগুলো থেকে হয়। আর এখন খুব পপুলার হচ্ছে ড্যাডা2 মিউটেশন, যেটাতে বাচ্চাদের ভাস্কুলার ইয়াং এজে ভাস্কুলাইটিস হয়। এগুলো থেকেও কিন্তু এই রকমের পিকচার হতে পারে। তো এইরকম পিকচার ছোট বাচ্চাদের দেখলে আপনাকে কাওয়াসাকি, জেনেটিক্যালি বেসড থ্রম্বোফ্লিভিয়া যেমন ফ্যাক্টর 5 লাইডেন মিউটেশন অথবা ড্যাডা2 মিউটেশন, এগুলো ভাবতে হবে। এই পিকচারটা জেনারেলি আমরা পায়োডার্মা গ্যাংগ্রেনাসে দেখি, কিন্তু কখনো ভাস্কুলাইটিক লিজনও এরকম ভাবে বড় হয়ে যেতে পারে এবং এখানে নেক্রোটিক ফিচারও থাকতে পারে। এটা হিলিং ভাস্কুলাইটিক লিজন। এবারে দেখুন বেশেট সিনড্রোম, জানেন যে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া হচ্ছে পেইনফুল মাউথ আলসার থাকতে হবে মোর দ্যান 3 পার ইয়ার। এরকম মাউথ আলসার হয় এগুলো বেশেট সিনড্রোমে। আর জেনিটাল আলসার মোস্ট ইম্পর্টেন্ট, বেশেটস এর জেনিটাল আলসার যেটা হয় সেটা কিন্তু অনেক সময় আমরা মিস করি, কারণ ওটা মেয়েদের লেবিয়া মেজোরাতে হয়, মাইনোরাতে বা ডিপ হয় না। আর ছেলেদের ওটা স্ক্রোটামে হয় এবং শ্যাফট অফ দ্য পেনিসে হয়, মিউকোসা বা প্রিপিউসাস স্কিনে বা গ্ল্যান্স পেনিসে হয় না। যেটা আমরা জেনারেলি আমাদের মনে যে ইমপ্রেশন জেনিটাল আলসার পুরুষদেরটা, সবসময় আমরা ভাবি যে প্রিপিউসাস স্কিনে অথবা গ্ল্যান্স পেনিসে হবে, কিন্তু ওটা বেশেটে হয় না। বেশেটে সেটা এরকম ভাবে হয় না, সেটা হচ্ছে আপনার স্ক্রোটামে হয় এবং স্ক্রোটামে হয় ছেলেদের, আর শ্যাফট অফ দ্য পেনিস হয়, আর মেয়েদের ল্যাবিয়া মেজরাতে হয়। তাই জন্য বেশেটের জেনিটাল আলসার মিস করা খুব ইজি। আচ্ছা, এবারে আমি বলেছি আপনাকে ব্রড ক্লিনিক্যাল ফিচার অফ ভাস্কুলাইটিস বললাম। এবারে আমরা ডিসাইড করব কি করে আমরা ডেলিনিয়েট করব ক্লিনিক্যাল ফিচার থেকে কোনটা কি লার্জ ভেসেল, কোনটা মিডিয়াম ভেসেল, কোনটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস। একেবারে 100% অ্যাকিউরেট ফর্মুলা নেই, তবে এই কয়টা ফিচার আপনি ক্যারেক্টারিস্টিক।
লার্জ ভেসেল ভাস্কুলাইটিস মানে aorta and its main branches at origin যেখানে হবে, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে অ্যাবসেন্ট অথবা এসিমেট্রিক পালস এন্ড ব্লাড প্রেশার। মানে দুদিকে ব্লাড প্রেশার বা পালসের ডিফারেন্স হবে, একদিকে অ্যাবসেন্ট হতে পারে, আপার লিম লোয়ার লিম বা আপার লিম লোয়ার লিম ডিফারেন্স হতে পারে। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস হচ্ছে যেটা ইন্টারনাল মেডিসিনে আমরা জেনারেলি এই কেসটা ভাস্কুলাইটিস হবে, সেটাই হচ্ছে যে সিস্টেমিক ফিচার্স লাইক ফিভার, লস, ওয়েট লস হবে, আর ফুড ড্রপ, রিস্ট ড্রপ, মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। যদি আজকে কারোর যদি ওয়েট লস উইথ ফুড ড্রপ বা রিস্ট ড্রপ হয় বা মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হয়, তাহলে কিন্তু দু তিনটে কজ, ইম্পর্টেন্ট কজ আপনাকে আগে রুল আউট করতে হবে। একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে আমাদের দেশে এখনো আছে, যদিও বলছি চলে গেছে, লেপ্রোসি এখনো কখনো কখনো আমরা দেখতে পাই। এবং এগুলোর পরে গিয়ে আপনি চিন্তা করবেন মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিসের কথা। সো আপনাকে সিস্টেমিক ফিচার, ফিভার, লস, ওয়েট লস উইদাউট অবভিয়াস কজ, কোনো কারণ জানা নেই, কোনো ইনফেকশন প্রমাণিত হয়নি, ম্যালিগনেন্সি প্রমাণিত হয়নি, এবং ফুড ড্রপ, রিস্ট ড্রপ হচ্ছে এবং সেটা এসিমেট্রিক হচ্ছে, তাহলে আপনাকে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, ক্লাসিক্যালি পলিআর্টারাইটিস নোডোসা, কিন্তু এরকম অ্যাঙ্কা ভাস্কুলাইটিসও হতে পারে, ডক্টর অভ্র বলবেন। স্মল ভেসেল বা নন অ্যাঙ্কা ভাস্কুলাইটিস তো পালপেবল পারপুরাটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। অ্যাঙ্কা ভাস্কুলাইটিস ফিচার কিছু স্পেসিফিক আছে, আমি শুধু ক্লুটা বলবো, বাকিটা ডক্টর অভ্র বলবেন। এবারে রিস্ট ড্রপ এরকম ভাবে কম্পেয়ার করলে দুদিকে, এদিকে রিস্টটা কিন্তু ধরে রাখতে পারছে না, এটা পড়ে যাচ্ছে। এখানে দেখুন এই ফুড ড্রপ, ফুডটা কিন্তু ধরে রাখতে পারছে না, পড়ে যাচ্ছে। এখানে রিস্ট ড্রপ, ফুড ড্রপ রয়েছে। তো কিছু এবারে স্পেসিফিক ফিচার রয়েছে, আপনাকে ব্রডলি লার্জ, মিডিয়াম, স্মল বললাম, কিন্তু স্পেসিফিক ফিচার ভাস্করদা বলবেন জায়েন্ট সেল আর্থ্রাইটিসের জ ক্লডিকেশন একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। জটা ব্যথা, খাবার চিবোতে বা কিছু কাজ করতে জতে পেইন হবে। হাই ব্লাড প্রেশার কিন্তু ক্লাসিক পেনেও হয়, আবার টাকাইসু আর্থ্রাইটিসও হয়, রেয়ারলি জিসিএ তে হয়, আর ভ্যাজিনাস এন্ড মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসও, মানে ভ্যাজিনাসটা এখন জিপিএ বলে, এগুলোতে হয়। টেস্টিকুলার টেন্ডারনেস কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন ক্লাসিক প্যান, ওটা অনেক সময় মিস হয়ে যায়। আর ব্লাডি ডায়রিয়া, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন খুব সিভিয়ার আইজিএ ভাস্কুলাইটিস বা এইচএসপি তে হয়, কিন্তু এটা আবার অ্যাঙ্কা ভাস্কুলাইটিসে এবং রেয়ারলি ক্লাসিক পেনেও হতে পারে। এবারে স্পেসিফিক ফিচার্স অফ অ্যাঙ্কা ভাস্কুলাইটিস যেগুলো অভ্র বলবেন, তো একটা হচ্ছে আপনার ইয়ার, নোজ, থ্রোট প্যাথোলজি, মাইগ্রেটরি ক্যাভিটেটিং নডিউল অর ইনফিলট্রেটস ইন দ্য লাং, renal impairment, EGPA তে প্রিসিডিং আস্থমা, ইওসিনোফিলিয়া, লাং ইনফিলট্রেট, এগুলো আপনার খুব ইম্পর্টেন্ট। আজকে দেখছেন লাঙ্গে এখানে এটা খুব কমন, ডক্টর অভ্র হয়তো বলবেন যে জিপিএ তে অনেক সময় পেশেন্টরা ডায়াগনোসিস টিউবারকুলোসিস বা লাং অ্যাবসেস বলে, কিন্তু দেখা গেল 2 সপ্তাহ পরে সেই শ্যাডোটা ওখান থেকে কমে গিয়ে আরেক জায়গায় হয়ে গেছে, সেম পেশেন্ট বা অন্যদিকে হয়ে গেছে। তো মাইগ্রেটরি ক্যাভিটেটিং নডিউল বা ইনফিলট্রেট ওটা হলো ইম্পর্টেন্ট ক্লু। আর চোকস্টাস বা ইজিপিএ তে ইওসিনোফিলিয়া প্রিসিডিং আস্থমার হিস্ট্রি থাকে, লাংয়ে জেনারেলি ইনফিলট্রেট হয়, ক্যাভিটি কম হয়। আর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস অনেক সময় খুব সিভিয়ার হয়, অ্যাগ্রেসিভ হয়, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্ল্যামেরুলোনেফ্রাইটিস উইথ ক্রেসেন্টিক নেফ্রাইটিস হয়ে রিনাল ফেলিয়ার এবং লাইফ থ্রেটনিং পালমোনারি হ্যামারেজ, লাং কিডনি সিনড্রোম হয়, ডেথও হতে পারে, সেরকম হয়। আবার একটা প্রোট্রাক্টেড কোর্সের ভ্যারাইটিও আছে, সেটা ডক্টর আবর হয়তো বলবেন। এবারে সবকিছুতেই রোমাটোলজি যেহেতু মাল্টি সিস্টেম ডিজিজ, সবারই কতগুলো মিমিক রয়েছে, ওদের অনেক রকম মিমিক আছে। যেমন ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া বলে একটা ডিজিজ আছে, খুব রেয়ার, আপনি জীবনে হয়তো একটা দুটো পেশেন্ট দেখবেন। কোঅ্যাক্টেশন হবে, ওটা আমরা দেখেছেন, পড়েছেন নিশ্চয়ই এমবিবিএস স্টুডেন্ট হিসাবে। টাকা এসে কোনো সময় রিভার্স কোঅ্যাক্টেশন বলা হয়। রেডিয়েশন ফাইব্রোসিস বা রিট্রোপেরিটোনাল ফাইব্রোসিস, যেটাকে এখন IgG4 ডিজিজ বলে, সেগুলোও কিন্তু লার্জ ভেসেল ভাস্কুলাইটিস মতো অ্যাওরটাইটিস করে। আর নিউরোফাইব্রোমেটোসিস কখনো খুব সিভিয়ার হলেও কিন্তু লার্জ ভেসেল কে অবস্ট্রাক্ট করতে পারে। সো এগুলো প্রিডমিনেন্টলি লার্জ ভেসেল ভাস্কুলাইটিসের মিমিক্স হচ্ছে, এরা অনেক সময় মিসডায়াগনোজড হয়। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস নাম্বার 1 ডায়াবেটিস, আমরা বলি ইন্ডিয়া আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট হচ্ছে ডায়াবেটিসের ওয়ার্ল্ড ক্যাপিটাল, আমাদের এত ডায়াবেটিস বেশি। তো ডায়াবেটিস is an important cause of, যার জন্য ওয়েট লস হবে, ফিভার হবে, ফুড ড্রপ, রিস্ট ড্রপ, নিউরোপ্যাথি, মোনোনিউরাইটিস, এসিমেট্রিক নিউরোপ্যাথি সবই হতে পারে। লেপ্রোসিও ঠিক সেম। ম্যালিগন্যান্সি আপনাকে অবশ্যই রুল আউট করতে হবে, স্পেশালি যদি এজ অ্যাডভান্সিং হয়। কোলেস্ট্রল এম্বোলাইজেশন কখন কখনো এরকম করে, সুপারফিশিয়াল গ্যাংগ্রিন হয়। এট্রিয়াল মিক্সোমা খুব রেয়ারলি, হার্টের মারমার থাকলে আপনাকে সেগুলো দেখতে হবে। এরগটিজম, আগে একটা মাইগ্রেনের ওষুধ ছিল ক্যাফেরগট বলে, ক্যাফিন আর এরগট প্রিপারেশন, তাতে বার্জারের মতো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতো। এবং টাইপ 4 এরলার ডাবলস সিনড্রোম কখনো কখনো এরকম
আপনার মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস মতো প্রেজেন্ট করে। এবারে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল মেডিসিনের জন্য হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কখনো ওটা মিস করবেন না। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস খুব ডেঞ্জারাস ডিজিজ, আর ট্রিটমেন্ট অফ এন্ডোকার্ডাইটিস আর কোনো অটোইমিউন ভাস্কুলাইটিস একেবারে অপোজিট। আপনি যদি খুব স্টেরয়েড আর ইমিউনোসাপ্রেশন তাহলে তো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি মিস করেন তাহলে কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসও কিন্তু কমপ্লিকেশন গুলো ভাস্কুলাইটিস দিয়েই হয়, কিন্তু মাইক্রোবস এর সঙ্গে ইমিউন কমপ্লেক্স আর কমপ্লিমেন্ট মিলে সেগুলো জমা হয় ভেসেল ওয়ালে, তার থেকে হয়। এবারে মাইকোটিক অ্যানোরিজম, সেগুলো বড় বড় এম্বোলাই থেকে হয়, এন্ডোকার্ডাইট থেকে, কোলেস্ট্রল এম্বোলাই থেকে মিডিয়াম ভেসেল এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস দুটোই হয়। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থেকে জেনারেলি গ্যাংগ্রিন হয়, কখনো কখনো ওটা ভাস্কুলাইটিসের মিমিক হতে পারে। মেনিঙ্গোকক্কাল আর গোনোকক্কাল সেপসিস, নর্দার্ন ইন্ডিয়াতে হয় উইন্টারে মেনিঙ্গোকক্কাল সেপসিস, এবং তাতে অনেক পেশেন্টদের হাত পা গ্যাংগ্রিনাস হয়ে মানে অ্যাম্পুটেট হয়ে যায়। সুডোমোনাস ইনফেকশন থেকে হয়। হেপাটাইটিস সি আর এইচআইভি, কখনো হেপাটাইটিস বি থেকে হয় স্মল ভেসেল ভাস্কুলাইটিস। কোকেইন আর অ্যামফিটামিন অ্যাডিক্টসদের মধ্যে হয়। আর থ্রম্বোসাইটোপিনিয়া, যদিও ওটা নন পালপেবল পারপুরে হয়, খুব এক্সেসিভ স্কিন ব্লিড হলে তখন কিন্তু ওটা পালপেবল হতে পারে, এবং এটা মিস্টেকেন ডায়াগনোসিস অফ পালপেবল পারপুরে হতে পারে। হাউ ডু ইউ সাসপেক্ট ক্লিনিক্যাল ফিচার্স, কি করে আপনি এক্সক্লুড করবেন এটা মিমিটকে? মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে বলেছি এন্ডোকার্ডাইটিস রুল আউট করতে হয়। রোজ স্টেথোস্কোপের আজকাল ইউজ একবারে কমে যাচ্ছে যে দিনকে দিন, কিন্তু হার্টের মধ্যে স্টেথোস্কোপটা লাগিয়ে রোজ শোনাটা খুব ভালো অভ্যেস। এবং তাতে যদি আপনি দেখেন নিউ এবং চেঞ্জিং হার্ট মারমার হচ্ছে, হেপটিক ফিভার হচ্ছে, আর স্প্লিন্টার হ্যামারেজেস হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে। স্প্লিন্টার হ্যামারেজ ভাস্কুলাইটিসও হয়, কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এইসব সিচুয়েশনে আপনাকে আগে ভাবতে হবে আমাদের সিনারিওতে। কিউটেনিয়াস এবং লোয়ার এক্সট্রিমিটি ডিজিটাল নেক্রোসিস যদি হয়, কোলেস্ট্রল এম্বোলাইজেশন ভাবতে হবে। ইউজুয়ালি এগুলো সুপারফিশিয়াল গ্যাংগ্রিন হয়, ডিপ গ্যাংগ্রিন কমই হয়। যদি হেপাটাইটিস লিভার ফাংশন ডিরেঞ্জড হয় এবং তার সঙ্গে ভাস্কুলাইটিক ফিচার থাকে, তাহলে হেপাটাইটিস সি এবং বি রুল আউট করতে হবে। ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি ইম্পর্টেন্ট, তার সঙ্গে ডাইরেক্ট ভাস্কুলাইটিস হতে পারে ড্রাগ থেকে, বা রিলেটেড এইচআইভি হেপাটাইটিস সি বি থেকেও হতে পারে। আর ম্যালিগন্যান্সি কখনো ভুলবেন না, একটু বয়সটা যদি 50-এর উপরে হয় ভাস্কুলাইটিসকে রুল আউট করতে হবে। কি করে ইনভেস্টিগেট করবেন ভাস্কুলাইটিস? ইওসিনোফিলি একটা ইম্পর্টেন্ট ক্লু ফর ইজিপিএ। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ভেরি ইম্পর্টেন্ট। আমি কয়েকটা পেশেন্ট দেখেছি যে অ্যান্টাভাস্কুলাইটিসে লিউকোময়েড রিঅ্যাকশন 40,000-45,000 কাউন্টস, যেটা অনেক সময় লোকেরা লিউকোমিয়াও ভেবেছিল। এইটা কিন্তু হতে পারে কখনো কখনো। ইউজুয়ালি অ্যান্টাভাস্কুলাইটিস হয়, কিন্তু কখনো ক্লাসিক পেনেও হতে পারে, এবং অন্যান্য স্মল ভেসেল ভাস্কুলাইটিস রেয়ারলি হতে পারে। ইউরিন সেডিমেন্ট অ্যাবনর্মালিটি, হাই ক্রিয়াটিন মনে রাখতে হবে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলে রাখছি, ইউরিন সেডিমেন্ট কিন্তু ক্লাসিক পেনে হবে না। অনেক আগে ক্লাসিক পেনটাকে ভাবতো ওতে গ্লোমারিউলার ইনভলভমেন্ট হয়, কিন্তু ক্লাসিক পেনে গ্লোমারিউলার ইনভলভমেন্ট হয় না, জেনারেলি ভাস্কুলার ইনভলভমেন্ট হয়, মাইক্রো অ্যানোরিজম হয়। কিন্তু অ্যাঙ্কাভাস্কুলাইটিসে গ্লোমারিউলার ইনভলভমেন্ট হয়। ইউরিন সেডিমেন্ট থাকলে এবং অন্যান্য ফিচার থাকলে অ্যাঙ্কাভাস্কুলাইটিস ভাববেন, ওখানে ক্লাসিক পেনটা ভাববেন না। আর কি করতে পারেন? সিপিকে খুব ইম্পর্টেন্ট। আপনার যদি মাসল বায়োপসি কোথাও করতে হয় সাসপেক্টেড ভাস্কুলাইটিসে, সিপিকে যদি এলিভেটেড না থাকে অথবা ইএমজি চেঞ্জেস না থাকে, আপনি কিন্তু বায়োপসি করলে আপনার ইল্ডটা খুব কম পুয়ার হবে। তো শুধু শুধু ব্লাইন্ড বায়োপসি করাটা ঠিক হবে না। চেস্ট এক্সরে বলেছি আপনাকে ক্যাভিটেটিং মাইগ্রেটরি নডিউল বা ইনফিলট্রেট অ্যাঙ্কাভাস্কুলাইটিস হয়। পিএনএস এক্সরে বা সিটি স্ক্যানে আপনি দেখতে পাবেন এখানে চেঞ্জেস অফ অ্যাঙ্কাভাস্কুলাইটিস এবং IgG4 ডিজিজ দুটোই কিন্তু প্যারানাসাল সাইনাসের মধ্যে শ্যাডো তৈরি করে। এবং হ্যামারেজিক ইনফাক্ট ইন দ্য ব্রেইন ভেরি ইম্পর্টেন্ট অফ ভাস্কুলাইটিক, স্পেশালি সিএনএস ভাস্কুলাইটিসে। আর বাউল ইনফাক্ট সিটি অথবা অ্যাঞ্জিও অ্যাবডোমেনে কিন্তু আপনি পেতে পারেন, both in case of IgA vasculitis এবং rarely ANCA vasculitis, কখনো বেশিটসও। এই দেখুন এখানে সিটি স্ক্যানে রেট্রোঅরবিটাল ডিপোজিট in cases of an ANCA vasculitis GPA। এখানে দেখুন চেস্ট এক্সরে পুরো পালমোনারি হ্যামারেজ আছে, ইনফিলট্রেট এদিকে, এবং সেটাই দেখুন এখানে পালমোনারি হ্যামারেজটা ব্লিডিং, যেটাকে আপনাকে বলেছি লাং কিডনি সিনড্রোম। ওটা শুধু মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে হয় না, ওটা জিপিএ তেও হতে পারে, খুব রেয়ারলি জিপিএ তে হয়। আচ্ছা, আর লো C3 C4 কিন্তু জেনারেলি লুপাস বা রুমাটয়েড রিলেটেড ভাস্কুলাইটিসে হতে পারে, এবং খুব কখনো কখনো ক্লাসিক পলিআর্থ্রাইটিস নোডোসাতে হতে পারে।
যেটা আজকাল ফিউয়ার এন্ড ফিউয়ার দেখা যাচ্ছে। কিন্তু কমপ্লিমেন্ট যদি নর্মাল থাকে তাহলে কিন্তু অ্যাঙ্কা ভাস্কুলাইটিস ভাবতে হবে। অ্যাঙ্কা ভাস্কুলাইটিস কিন্তু কমপ্লিমেন্ট কখনো লো হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। ক্রায়োগ্লোবুলিন যেটা আপনার শোগ্রেন সিনড্রোমের সঙ্গে হয়, হেপাটাইটিস বি সির সঙ্গে হয়, অথবা লিম্ফোমার সঙ্গে হয়, সেটা আপনাকে জানতে হবে। ক্রায়োগ্লোবুলিনটা কিন্তু টেস্ট করাটা খুব সিম্পল, কিন্তু আমরা অনেকেই সেটা ফেল করি, কারণ আমাদের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার খুব গরম বলে ওটাকে 37 ডিগ্রিতে কালেক্ট করতে হয়। 2 হাতের মধ্যে টেস্ট টিউবে ব্লাডটা নিয়ে গিয়ে ওটা ল্যাবরেটরিতে গিয়ে ওটাকে ই করে সেন্ট্রিফিউজ করে ওটাকে আপনাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভারনাইট রাখলে পরে তখনই বটমে প্রেসিপিটেটর যদি আসে পরের দিন সকালে, তাহলে ক্রায়োগ্লোবুলিন হয়, এবং যেটা শেক করলে মিক্স হয়ে যায়। কিন্তু ক্রায়োফিব্রিনোজেন একটা হয় ম্যালিগন্যান্সি বা অন্যান্য কন্ডিশনে, সেটা কিন্তু আপনার শেক করলে থ্রেডের মতো দেখা যাবে। তো ক্রায়োগ্লোবুলিন টেস্টটা কিন্তু আমরা পেরিফেরিতেও করতে পারি। শুধু আপনাকে কালেকশন অফ ব্লাডটা 37 ডিগ্রিতে নিয়ে তাড়াতাড়ি ল্যাবেতে নিয়ে গিয়ে সিরামটাকে সেপারেট করে গিয়ে আপনাকে টিউবে নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে হবে 4 ডিগ্রিতে। হেপাটাইটিস বি সি, এইচআইভি, সিরোলজি, অলমোস্ট রুমাটোলজিতে সব ডিজিজে কিন্তু আমরা টেস্ট করি, এবং ভাস্কুলাইটিসে করা উচিত। আর PR3 অ্যান্টিবডি, যেটাকে সিঅ্যাঙ্কা বলে, এটা জিপিএ তে মোস্ট কমনলি দেখা যায়, কিছু কিছু আরো অন্য অ্যাঙ্কা ভাস্কুলাইটিসে দেখা যায়। আর পিঅ্যাঙ্কাটা অনেক রকমের আছে, এমপিওটা মোস্ট কমনেস্ট, অথবা মাইলোপরিক্সিডেস। PR3 হলো সেরিন প্রোটিয়েজ 3। তো এটা কিন্তু ইউজুয়ালি মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস এন্ড কিছু কিছু ইজিপিএ তো হয়। তো এটা আপনার ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপিতে নিউট্রোফিল দেখতে পাচ্ছেন, মাল্টিলেভেলার নিউক্লিয়াস, এবং এখানে সি অ্যাঙ্কার সাইটোপ্লাজমিক ফ্লোরেসেন্স, আর এখানে দেখুন পি অ্যাঙ্কার পেরিনিউক্লিয়ার ফ্লোরেসেন্স ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে। এটা একটু এনলার্জড পিকচার অফ পি অ্যাঙ্কা পিকচার এখানে দেখতে পাচ্ছেন। তো আগে বলা হতো যে দুটোই করতে হবে, ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স বা এলাইসা। আসলে কিন্তু দুটোতেই 10% ফলস নেগেটিভিটি হয়, কিন্তু এখন দেখা গেছে এলাইসা ইজ মাচ বেটার। এলাইসাতে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন এবং মোর সেনসিটিভ, এবং ওতে অত কমপ্লিকেশন নেই আপনাকে অ্যালকোহল দিয়ে অ্যাসিটোন দিয়ে আপনাকে ওয়াশ করতে হবে। এতে আপনাকে এলাইসাতে আপনি করলে জেনারেলি দেখা যাচ্ছে দ্যাট অ্যালোন উইল সাফাইস। এবং নিউ রিকমেন্ডেশন এখন সবাই বলছে অ্যাঙ্কার টেস্ট আপনি PR3 আর এমপিও যদি আপনি করতে পারেন এলাইসা দিয়ে, সেটাই যথেষ্ট। আর কি করতে হবে? ব্লাড কালচার, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সিনারিওতে এন্ডোকার্ডাইটিস রুল আউট করতে হবে, ইকো করতে হবে, কখনো কখনো আপনাকে ট্রান্স ইসোফেজিয়াল করতে হবে যদি হাই ডিগ্রি অফ সাসপিশন থাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের। হেপাটাইটিস বি সি এইচআইভি বাচ্চাদের কখনো কখনো পার্ভো ভাইরাস থেকে হয়, স্ল্যাপ চিক অ্যাপিয়ারেন্স হয়, এবং সেখানে আপনাকে বাচ্চাদের পার্ভো ভাইরাসের সিরোলজি করতে হয়। হারপিস যদি সিএনএস ভাস্কুলাইটিস হয়, সিজার এসব হয়, কখনো কখনো হারপিস সিরোলজি করতে হয় বা সিএসএফ এ করতে হয়। সাইটোমেগালো ভাইরাস থেকে খুব রেয়ারলি হয়, ইমিউনো সাপ্রেসড পেশেন্টে হয়। ইলেকট্রোফোরেসিস ফর মাইলোমা, এবং সেটা আপনাকে করতে হবে। কখনো কখনো মাইলোমা থেকেও ভাস্কুলাইটিস হয়। মাইলোমা ইজ বেসিক্যালি একটা মনোক্লোনাল গ্যামোপ্যাথি, যেটা অনেক রকমের টাইপের হয়, এবং কখনো কখনো তাতে ভাস্কুলাইটিস প্রেজেন্টেশনও হয়। আর সিএসএফ বললাম, হারপিস বা ভ্যারিসেলা জস্টার থেকে যদি হয় ভাস্কুলাইটিস, সেখানে সিজার হবে এবং অন্যান্য আনকনশাসনেস হবে, সেখানে আপনাকে করতে হবে। ইএমজি এনসিবি, যেখানে আপনাকে নিউরোপ্যাথি আছে অথবা প্রক্সিমাল মাসল উইকনেস আছে, করতে হবে। সেগুলো যদি পজিটিভ না থাকে, বায়োপসি করলে কিন্তু আপনি রেজাল্ট কম পজিটিভ পাবেন। আর টেম্পোরাল আর্টারি ভাস্কুলার বায়োপসি, ভাস্করদা বলবেন। মাসল, নার্ভ, কিডনি বায়োপসি, টেস্টিকুলার বায়োপসি, ইউজুয়ালি ক্লাসিক পলিআর্টারাইটিস নোডোসা বা মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিসের স্কিন বায়োপসিও করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট সিনারিও, যেখানে মাসেলের সিপিকে এলিভেটেড আছে বা ইএমজি পজিটিভ আছে, নার্ভে এনসিবি অ্যাবনর্মাল আছে, কিডনিতে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, কিডনি বায়োপসি কখনো ক্লাসিক পলিআর্টারাইটিস নোডোসা ভাবলে কখনো করবেন না, কারণ ওখানে টরেনশিয়াল ব্লিডিং হবে, কারণ ওখানে যে আর্টারিগুলো আছে সেখানে মাইক্রো অ্যানিউরিজম রয়েছে। কিন্তু মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস ভাবলে আপনি সেগুলো, বা আপনাকে অ্যাঙ্কা ভাস্কুলাইটিস ভাবলে করতে পারেন। লাং বায়োপসি অ্যাঙ্কা ভাস্কুলাইটিসে এক্সপার্ট দিয়ে করতে হয়, ওটাও একটু রিস্কি আছে। স্কিন বায়োপসি খুব সিম্পল, আপনিও করতে পারেন। টেস্টিকুলার বায়োপসিও খুব ইল্ডিং যদি সিমটম থাকে এবং ক্লাসিক প্যান ভাবা হয়। নেজাল বায়োপসি অ্যাঙ্কা ভাস্কুলাইটিসে, আর ব্রেন বায়োপসি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাস্কুলাইটিসে। এবারে হিস্টোলজি অফ যে কোনো ভাস্কুলাইটিসে ফিব্রিনয়েড নেক্রোসিস উইথ জায়ান্ট সেল খুব ইম্পর্টেন্ট ফিচার কিন্তু ওটা, এবং লিউকোসাইটোক্লাসিস, যেখানে আপনাকে অনেক ডব্লিউবিসির ভেতরে অন্যান্য সমস্ত ডেব্রি, ইমিউন কমপ্লেক্স, অন্যান্য সেল খাওয়া আছে, এরা ফ্যাগোসাইট করে নিয়েছে, সেগুলো দেখতে হবে।
মনোনিউক্লিয়ার ইনফিল্ট্রেশন ভেসেল ওয়ালের মধ্যে, লার্জ ভেসেল ভাস্কুলাইটিসে জেনারেলি টেম্পোরাল আর্টারিতে আমরা বায়োপসি করি, ভাস্করদা বলবেন সেটা। আর ইওসিনোফিলস ইজিপিএ তে বা চুক স্ট্রসে ব্লাডে থাকবে, আসমার হিস্ট্রি থাকবে, দ্যাট অ্যালোন মে নট বি ইনাফ, কিন্তু ওটা একটা ক্লু। হিস্টোলজিতে আপনাকে বায়োপসি টিস্যুতে ইওসিনোফিল আপনাকে পেতে হবে। আর নিউট্রোফিলসও বাকি সব ফিচার হয়। তো লার্জ ভেসেলে জেনারেলি লিম্ফোসাইটিক হয়, আর মিডিয়াম ভেসেলে এবং স্মল ভেসেলে সবকটাতেই নিউট্রোফিলিক হয়, এক্সেপ্ট ইজিপিএ তে ইওসিনোফিলিক হয়। এটা আপনাকে প্যাথোলজিস্ট যখন রিপোর্ট করবে, আপনি এই ফিচারগুলো আপনাকে দেখতে হবে। ফিব্রিনয়েড নেক্রোসিস আছে কিনা, জয়েন্ট সেল আছে কিনা, লিউকোসাইটোক্লাসিস আছে কিনা, মনোনিউক্লিয়ার ইনফিল্ট্রেট বা ইওসিনোফিলিক ইনফিল্ট্রেট বা নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট আছে কিনা, এই ফিচারগুলো মনে রাখলেই যথেষ্ট। এবারে অ্যাঞ্জিওগ্রাফি খুব ইম্পর্ট্যান্ট। ডিএসএ হতে পারে বা ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, এমআর এনজিও, সিটি এনজিও, পেট সিটি এনজিও অথবা কন্ট্রাস্ট ডপলার আজকাল হচ্ছে। এগুলো টাকায় সাথে খুব ইউজফুল, কিন্তু কখনো কখনো আমরা ক্লাসিক প্যানেও করি। আপনাকে বললাম যে ক্লাসিক প্যানে কিডনি বায়োপসি ডাউট থাকলে কখনোই করবেন না, ওদের পেশেন্ট অ্যানোরিজম রাপচার হয়ে ডেথ হতে পারে, টোরেনশিয়াল হ্যামারেজ হয়ে। আর কখনো কখনো প্রাইমারি অ্যাংজাইটিস অফ সিএনএস হবে। আপনাকে কিছু পিকচার দেখাবো। এই দেখুন, এখানে লেফট কমন ক্যারোটিডের অক্লুশন আছে টাকা ইস্যুতে। এখানে দেখুন লং টেপারিং অফ দ্য ডিস্টাল আওরটা এবং আইলিয়াক ভেসেল আছে টাকা ইস্যুতে। এখানে দেখুন ন্যারোইং অফ দ্য প্রক্সিমাল ডিসেন্ডিং আওরটা আছে। তারপরে রাইট ব্রেকিওকেফালিক ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, ন্যারোইং আছে। এখানে দেখুন কন্ট্রাস্ট এনহান্সড আল্ট্রাসাউন্ডে আছে টাকা ইস্যুতে। এখানে ভাস্কুলারাইজেশন অফ দ্য ইন্টিমা মিডিয়াল লেয়ার রয়েছে, আর এখানে ভাস্কর এগুলো সব বলবেন, এবং মাইক্রো বাবলস ইন দ্য ক্যারোটিড আর্টারি রয়েছে। সিটি অ্যাঞ্জিওগ্রাম ইন লার্জ ভেসেল ভাস্কুলাইটিসে থিকেনিং অফ দ্য ওয়াল হচ্ছে আর্লি ডিজিজে, আবার লেট ডিজিজে কিন্তু ক্যালসিফিকেশন হতে পারে। সিমিলার 3D রিকনস্ট্রাকশন খুবই সুন্দর পিকচার হয়, সিটি 3D রিকনস্ট্রাকশন সিটি এনজিও, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানোরিজমাল ডাইলেটেশন আছে অফ ব্রেকিওকেফালিক আর্টারি, লেফট ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এবং আপনাকে দেখতে পাবেন এখানে স্টেনোসিস অফ দ্য রাইট পালমোনারি আর্টারিও আছে। এখানে আবার এমআর এনজিওগ্রাফিতে থিকেনিং অফ দ্য রাইট ক্যারোটিড এবং সাবক্লেভিয়ান আর্টারি আছে। এখানে পোস্ট ইনোটিক ডাইলেটেশন রয়েছে, ক্যারোটিড টোটাল কাট অফ, সাবক্লেভিয়ান এন্ড স্টেনোসিস অফ দ্য থোরাসিক অ্যাওর্টা দেখতে পাচ্ছেন এখানে। এখানে আবার প্রাইমারি সিএনএস ভাস্কুলাইটিসে দেখুন বিডিং অ্যাপিয়ারেন্স রয়েছে, এখানে বিডের মতো মালার মতো রয়েছে এখানে, হ্যাঁ, সেখানে বোথ মিডল সেরিব্রাল আর্টারি অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি টেরিটরিতে রয়েছে। এখানে দেখুন পেট সিটি তে লার্জ ভেসেলটা লাইট আপ হয়ে গেছে, এবং ইউ ক্যান সি আওরটা এন্ড মেইন ব্রাঞ্চেস এখানে লাইট আপ হয়েছে, অ্যাক্টিভ রয়েছে, ইনফ্লামেশন এই পিকচারের সঙ্গে ম্যাচ করছে সিটি স্ক্যানে। এখানে দেখুন ক্লাসিক প্যানে মাইক্রো অ্যানিউরিজম রয়েছে, ছোট ছোট মাইক্রো অ্যানিউরিজম রয়েছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিক প্যানে। আবার ওইটাই দেখুন যদি অটোপসিতে দেখুন এই মাইক্রো অ্যানিউরিজম গুলো, বড় অ্যানিউরিজমও দেখা যাচ্ছে। আবার এখানে দেখুন আরো ভালো মাইক্রো অ্যানিউরিজম দেখা যাচ্ছে ক্লাসিক প্যানে। এখানে দেখুন সিএমবি ভাস্কুলাইটিস রেটিনাতে, এটা এইচআইভি তে হয়, ব্লিডিং এর মতো হয় এবং পুরো রেটিনাতে হয় সিএমবি ভাস্কুলাইটিস। আর প্রাইমারি অ্যানজাইটিস অফ সিএনএস দেখুন মনে হয় স্পেস অফ অকুপাইং লিশনের মতো হয়, ব্লিডিং হয়, বেসিক্যালি ব্লিডিং হয়। এখানে লেফট প্যারাইটাল লোবে দেখুন কমপ্লিকেশন অফ প্রাইমারি সিএনএস ভাস্কুলাইটিস থেকে হচ্ছে। এবং ইন্টারেস্টিং দেখুন ডিফিউজ ন্যারোইং এন্ড ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস থ্রুআউট দ্য ব্রেইন ইনভলভিং মাল্টিপল ভাস্কুলার টেরিটরিজ। এখান থেকে অল ওভার দেখুন ভেসেলগুলো কিরকম সরু সরু হয়ে গেছে, অল ওভার পুরো থ্রুআউট ডিফিউজ হয়ে গেছে। এবারে কিছু রেয়ার মিমিক্স অফ ভাস্কুলাইটিস ডিজিজের ইমেজ দেখুন, এটা হচ্ছে এহলার-ডানলস সিনড্রোমে কত বড় অ্যানিউরিজম আর ন্যারোইং হচ্ছে, যেটা কেউ দেখে হয়তো মিস্টেক করতে পারে এটা ভাস্কুলাইটিস বলে। এখানে ফাইব্রোমাস্কুলার ডিসপ্লে দেখুন বিডিং, একবারে খুব সুন্দর বিডিং দেখুন, মালার মতো বিডিং হয়ে আছে এখানে। এখানে দেখুন সিটি এনজিও আছে, বিডিং হচ্ছে, বিডের অ্যাপিয়ারেন্স। এখানে দেখুন আরো বিডের অ্যাপিয়ারেন্স হচ্ছে এখানে ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়াতে। খুব রেয়ারলি এটা পাওয়া যায়, আমরা খুব এটা দেখবো না, এটা সেগমেন্টাল মিডিওলাইসিস বলে। ওখানে সিলিয়াক আর্টারিতে কখনো কখনো এরকম ফিচার হয় যেটা ভাস্কুলাইটিসের সঙ্গে মিলে যায়। আর কি করে ভাস্কুলাইটিস ট্রিট করবেন, দু তিনটে স্লাইড রয়েছে খালি। আর কনভেনশনাল অ্যাপ্রোচ, যেরকম ডক্টর অলকুন্দু বলেছেন যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাকে স্টেরয়েড দেবো কাকে দেবো না, কোনটা মেরে ফেলবে পেশেন্ট, কোনটা পেশেন্টকে ঠিক করবে। তো স্টেরয়েড লাইক এ টু এজড সোর্ড, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসকে ভাস্কুলাইটিস ভেবে আপনি স্টেরয়েড দিয়ে দিলে ক্ষতি হতে পারে, এবং সাইক্লোফসফেট দিলে আরো ক্ষতি হতে পারে। এই দুটো হচ্ছে খুব টাইম টেস্টেড ড্রাগ। তবে যেহেতু আস্তে আস্তে আমরা
সাইক্লোফসফেট থেকে ধীরে ধীরে আমরা মাইক্রোফেনোলেটের পথে চলছি অনেকগুলো ডিজিজে, সেটা আপনার লুপাস নেফ্রাইটিস বলুন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলুন, এবং ইভেন মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস বলুন, আস্তে আস্তে কিন্তু আমরা মাইক্রোফেনোলেটের দিকে হাঁটছি, কারণ ওটা অনেক সেফ, সাইড এফেক্ট লং টার্ম অনেক কম। আর যদি বয়স্ক পেশেন্টরা সাইক্লোফসফেট দিতে পালস দিলে কোনো খুব একটা ক্ষতি নেই, আমরা পালস হিসাবে প্রেফার করব রাদার দেন ডেইলি সাইক্লোফসফেট। আর যেগুলো নন অ্যাঙ্কা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, যেগুলো স্টেরয়েড দিয়ে ঠিক হয় এবং অনেক সময় কোনো ট্রিটমেন্টই লাগে না ওদের, সেগুলো সেলফ লিমিটিং এ অনেকগুলো হয়। যদি এইচএসপি বা আইজিও ভাস্কুলাইটিসে হিমাটোচিজিয়া হয় বা হেমেটিমেসিস হয় বা ইন্টুসাসেপশন হয়, তাহলে কিন্তু আপনাকে স্টেরয়েড দিতে হবে, নাহলে নয়। মনে রাখবেন সবসময় ক্যালসিয়াম ভিটামিন ডি দিতে অনেকদিন স্টেরয়েড দিলে। এবারে একটা মেনশন করছি একটা ইম্পর্টেন্ট ড্রাগ রিটুক্সিম্যাব, যেটা এখন বায়োসিমিলার এসে আমাদের দেশে একটু সস্তা হয়ে গেছে, অত সস্তা নয় তাও অনেকটা সস্তা হয়ে গেছে, এবং দেখা গেছে যে রিটুক্সিম্যাব আর সাইক্লোফসফেট খুব অলমোস্ট ইকুয়াল, এবং আমরা সাইক্লোফসফেট থেকে আস্তে আস্তে আমরা সরে যেতে চাইছি সবাই, এবং রিটুক্সিম্যাব একটা খুব ভালো অপশন হচ্ছে, যেটা আপনাকে 6 মাসে একবার করে দেওয়া যায় দরকার হলে, এবং সেটা পেশেন্টের পক্ষে খুব কনভিনিয়েন্ট এবং কমপ্লায়েন্স খুব ভালো হবে। এবং রিটুক্সিম্যাব দেখা গেছে যে যখন মেইনটেনেন্সও দেওয়া গেছে, দেখা গেছে যে এটা নন ইনফেরিয়র রিটুক্সিম্যাব এবং সাইক্লোফসফেট থেকে এবং অন্যান্য বাকি ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ থেকে নন ইনফেরিয়র। এখানে আরো অনেক কিছু ওভারভিউ স্মল ভেসেল ভাস্কুলাইটিসে ডিপেন্ডিং অন কিরকম সিরিয়াস কন্ডিশন অনেকগুলো সিরিজ আছে। তো এখানে দেখা গেছে নানা রকম সিরিজ রয়েছে, কোথাও এমএমএফ, কোথাও অ্যাজাথায়োপ্রিন, অন্যান্য ড্রাগ সাইক্লোফসফেট, রিটুক্সিম্যাব সবই ইউজ হয়েছে। কিন্তু স্মল ভেসেল ভাস্কুলাইটিসে যদি অ্যাঙ্কা পজিটিভ না হয় এবং যদি খুব সিভিয়ার না হয়, জেনারেলি ইমিউনোসাপ্রেশন দিতে হয় না। এবারে কিছু স্পেসিফিক সিচুয়েশন ডাক্তারের সাথে বললাম, অ্যাপার্ট ফ্রম ইমিউনোসাপ্রেশন, যখন ডিজিজ অ্যাক্টিভিটি কন্ট্রোল হয়, ফাইব্রোসিস হয়ে যখন স্কারিং হয়ে গিয়ে রাস্তা ছোট হয়ে গেল, তখন কিন্তু সেই পেশেন্টের ডিজিজ অ্যাক্টিভিটি না থাকলেও আপনাকে ওদের সিমটম হবে, স্ট্রোক হতে পারে এবং অন্যান্য মেজর অর্গান ড্যামেজ হতে পারে, হাইপারটেনশন খুব ম্যালিগনেন্ট হতে পারে, সেখানে কিন্তু স্টেন্টিং করতে হতে পারে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করে, এবং আমরা আস্তে আস্তে ওখানেও কিন্তু মাইক্রোফেনোলেটকে ঠেলে দিচ্ছি সাইক্লোফসফেটকে সরিয়ে দিয়ে। তো এটা হচ্ছে ওভারভিউ, আপনাকে বললাম কি করে ভাস্কুলাইটিস আপনি ভাববেন, কি কি ওভারভিউ অফ সিমটমস, লার্জ মিডিয়াম স্মল ভেসেল ভাস্কুলাইটিস কাকে বলে, লার্জ মিডিয়াম স্মল ভেসেল ভাস্কুলাইটিসের ব্রড ক্লু কি আছে, স্পেসিফিক কতগুলো ভাস্কুলাইটিসের কি কি ক্লু আছে, ওভারভিউ অফ ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, এবং কিভাবে একটা আপনি কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো খুব ব্রড মিমিক্স আছে সেগুলোকে রুল আউট করবেন। এই কথাগুলো আমি বলে আমি এখানে থ্যাংক করছি।